কিভাবে তারা এসেছে, হ্যাঁ? তো শুরুটা হচ্ছে এই যে ফুড অ্যান্ড ড্রাগস অ্যাক্ট, এটা দিয়ে 1906 এ এটা হচ্ছে পাসড হয় বাই কংগ্রেস। তো এটার আগে একটা স্টোরি টাইপের বলি, যে তখন দেখা যেত যে ওই সময়টাতে, যে 19th সেঞ্চুরি, ওই সময়টাতে দেখা যেত এত রুলস রেগুলেশন বা খুব কড়াকড়ি ছিল না এই জিনিসগুলো, মানে মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং এই প্র্যাকটিসেস গুলো এত স্ট্রিক্টলি হ্যান্ডেলড হতো না বা রেগুলেটেড হতো না। তো ওই সময়ের একটা কাহিনী, 19th সেঞ্চুরিতে, মানে সম্ভবত 1849 সাল, 1849। তো 1849-এ দেখা গেল যে ওই সময়টাতে একটা পপুলার একটা মেডিসিন, মেডিসিনাল একটা সিরাপ, যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মিস উইনস্লো সুথিং সিরাপ। এই সিরাপটা ইন্ট্রোডিউস করা হয় অ্যাট দ্যাট টাইম ইন 1849। তো এই সিরাপটা আসলে তখনকার একটা ফিজিশিয়ান এবং নার্স, সে ছিল শার্লট উইনস্লো, সে এবং তার ফ্যামিলি এই সিরাপটা নিয়ে আসে, এবং এটা আসলে ইন্ডিকেটেড ছিল বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য এটা ইন্ট্রোডিউস করা হয়, এবং কোন ধরনের বাচ্চা, মানে ছোটবেলায় যে বেবিসরা, তারা অনেক রেসলেস হয়ে যায় বা অনেক হচ্ছে ট্রাবল তৈরি করে মায়ের জন্য এট দ্য টাইম অফ টিদিং। হ্যাঁ, মানে বাচ্চাদের যখন দাঁত ওঠে তখন দেখা যায় তাদের একটু, তারা খুব অশান্ত হয়ে যায় এবং তারা কান্নাকাটি বেশি করে। তখন হচ্ছে মায়েরও খুব সমস্যা হয়, ওই দাঁত ওঠার প্রসেসটা একটু আম, একটু পেইনফুল বাচ্চাদের জন্য, মানে বাচ্চারা একটু পেইন ফিল করে বা তারা একটু রেস্টলেস হয়ে যায়। তো তখন এই সিরাপটা নিয়ে আসা হলো। তো এটার মানে ওরা যেটা বললো যে নামেই আছে মিস উইন্সলো সুথিং সিরাপ, সুথিং কথাটা নামে আছে, দ্যাট মিন্স ইট উইল সুথ দ্য বেবি। বাচ্চাদেরকে সুথ করবে, মানে কাম ডাউন করবে, শান্ত করবে, এবং আলটিমেটলি ইট উইল গিভ রেস্ট টু দ্য মাদার। এভাবেই এটাকে অ্যাডভার্টাইজ করা হয় যে এটা এক ধরনের সুথিং সিরাপ, যেটা বাচ্চাটাকে ঠান্ডা করে রাখবে, শান্ত রাখবে, এবং মায়েদের জন্য অনেক উপকার হবে। সো এভাবে মেডিসিনটা অ্যাডভার্টাইজ করা হয়। কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টে এটা হচ্ছে একটা মিসলিডিং একটা কথা এখানে বলা হয়েছে। কারণ হচ্ছে এটার পরবর্তীতে দেখা যায় সিরাপের ইনগ্রেডিয়েন্টস ছিল মরফিন অ্যান্ড অ্যালকোহল। তো আমরা জানি যে দুইটাই খুবই, মরফিন একটা নার্কোটিক অ্যানালজেসিক, এবং আহ, এই দুইটা অ্যাডিকটিভ সাবস্টেন্স, যেটা আসলে কোনোভাবেই, মানে কোনো পর্যায়ে বেবিদের জন্য এটা ইন্ডিকেটেড না। এবং যদি অল্প অ্যামাউন্টেও ইউজ করা হয়, খুব লেস অ্যামাউন্ট অফ ডোজেও দেখা যাচ্ছে মরফিন ক্যান বি লিথাল টু চিলড্রেন। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে সে হচ্ছে খুব লিথাল ইফেক্ট এখানে দিতে পারে। তো এটা হচ্ছে একদম রং একটা ইন্ডিকেশন ইউজ করা হয়েছে। মরফিন সিএনএস ডিপ্রেসেন্ট আমরা জানি, তো ও তো উপশম করবে, ও তো আলটিমেটলি সুদিং একটা এফেক্ট দেয়, আর অ্যালকোহলের তো একটা সুদিং এফেক্ট আছে, বাট দিস টু সাবস্টেন্সেস আর নট ইন্ডিকেটেড ফর বেবিজ। এবং অলসো এটা রেগুলেশন ছাড়া কোনো নর্মাল মানুষেও ইউজ করা যাবে না, যেহেতু এগুলো হাইলি অ্যাডিকটিভ সাবস্টেন্স, এবং এদের একটু ডোজ কম বেশি হলে দে ক্যান লিড টু লিথাল কনসিকুয়েন্সেস, মানে ডেডলি কনসিকুয়েন্সেস এখান থেকে আসতে পারে। তো যাই হোক, তো ওই যে উইনস্লোর যে সুথিং সিরাপটা আসলো, তখন দেখা যাচ্ছে এটা মানে একদম পুরো দমে বিক্রি হচ্ছে সব জায়গায় বাচ্চাদের, এবং মারা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে উপকারও পাচ্ছে, যেহেতু সিএনএস ডিপ্রেসিং ক্যাপাবিলিটি আছে। তো এটা আলটিমেটলি সুদিং এফেক্ট দিচ্ছে, কিন্তু লং টার্ম ইফেক্ট হিসেবে দেখা যাচ্ছে ডেথও কজ করতেছে, এবং অনেক ডেঞ্জারাস ড্যামেজিং ইফেক্টস এখানে পাওয়া যাচ্ছে। তো সরি, এটা যখন হলো যে উইনস্লো সুদিং সিরাপের যে ট্রু যে ফেস, যেটা ধরা পড়লো আসলে যে এটা খুব ক্ষতিকারক হয়ে উঠছে, তখনই দেখা গেল যে 1906-এ ফুড অ্যান্ড ড্রাগস অ্যাক্ট এটা পাস হলো। তো এইটার থিমটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, দিস ল ওয়াজ ম্যাম স্ক্রিন ক্রিয়েটেড। দেখা যাচ্ছে না। সবাই কি দেখতে পাচ্ছি না? যাচ্ছে না। না ম্যাম, দেখতে পাচ্ছি। আই থিংক যে দেখতে পাচ্ছেন না সে একটু কাইন্ডলি চেক করেন আপনার নেট কানেকশন এন্ড এভরিথিং। আই থিংক অনেকেই তো দেখতে পাচ্ছে, আই মিন আমি তো স্ক্রিন শেয়ার করে রেখেছি, দেখতে পাওয়ার কথা।
একটু কানেকশন মিটিং লিংক এগুলো একটু চেক করে নেবেন যে দেখতে পাচ্ছেন না। সবাই মোটামুটি আই থিংক দেখা যাচ্ছে। তো এনিওয়েজ এই অ্যাক্টটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয়েছে টু প্রিভেন্ট দ্য ম্যানুফ্যাকচার, সেল এন্ড ট্রান্সপোর্টেশন অফ adulterated or misbranded or poisonous or deleterious food, drugs and medication। মানে হচ্ছে যেই ড্রাগস গুলোতে কোনো ধরনের অ্যাডাল্টারেশন থাকবে, মানে কোনো ভেজাল আছে, মানে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা সেখানে থাকার কথা না। মিসব্র্যান্ডেড, মিসব্র্যান্ডেড টার্মসটা হচ্ছে যে সেই ড্রাগস গুলোকে মিসব্র্যান্ডেড বলা হয় যাদের ব্র্যান্ডিংটা প্রপার না। তার মানে তাদের যে লেভেলিং ইনফরমেশন, আমরা জানি যে যে কোনো ড্রাগস বা মেডিসিনের সাথে একটা ড্রাগ লেভেল বলে একটা কথা আছে, লেভেলের প্রপার ইনফরমেশনস গুলো থাকতে হয়। তো যেই ড্রাগস এর লেভেলিংটা ইনঅ্যাডিকুয়েট, মানে হচ্ছে সেখানে ইনঅ্যাডিকুয়েট ইনফরমেশন দেওয়া হয়েছে, মানে যতটা দেওয়া দরকার ছিল তার চেয়ে কম দেওয়া আছে, অথবা মিসলিডিং কোনো ইনফরমেশন দেওয়া আছে, যেটা আসলে ফলস, মানে ফলস কোনো ক্লেইম সেখানে করা হচ্ছে, মানে ফলস কোনো স্টেটমেন্ট সেখানে দেওয়া হচ্ছে, বা মিসব্র্যান্ডিং করা হচ্ছে, বা পয়জনাস কোনো সাবস্টেন্স সেখানে আছে। তো এই ধরনের ড্রাগস গুলো বা মেডিকেশন গুলো আর ম্যানুফ্যাকচার, সেল, ট্রান্সপোর্টেশন সবকিছুই প্রহিবিট করা হয়েছে থ্রু ফুড অ্যান্ড ড্রাগস অ্যাক্ট অফ 1906। তো এই একটা পাস হওয়ার পর আলটিমেটলি কিন্তু ওই যে উইনস্লো সুথিং সিরাপের মতো যেই ইয়াগুলা আছে সেগুলা কিন্তু আসলে তখন আর ম্যানুফ্যাকচার এন্ড সেল এন্ড ট্রান্সপোর্ট করা যাবে না, যেহেতু এটার মধ্যে এক ধরনের পয়জনাস বা ডিলিটারিয়াস ইনগ্রেডিয়েন্টস ছিল, মরফিন এন্ড অ্যালকোহল, যেটা কিন্তু এই ড্রাগের যে অ্যাডভার্টাইজমেন্ট বা কোথাও কিন্তু মেনশন করা হয় নাই যে দিস সিরাপ কন্টেইনস মরফিন এন্ড অ্যালকোহল। তো এই জন্য এই একটার পর তারপর হচ্ছে এটা একটু রেগুলেশনে চলে আসে যে এই ধরনের ড্রাগস বা মেডিসিন মার্কেটিং করা যাবে না, ম্যানুফ্যাকচার, সেল, ট্রান্সপোর্টেশন কোনোটাই করা যাবে না। সো আমরা সেকেন্ড প্যারাটা যদি দেখি, যে নো ডিটেইল অফ এ ড্রাগ লেভেল কুড বি ফলস অর মিসলিডিং। ড্রাগ লেভেল গুলো কোনোভাবেই ফলস আর মিসলিডিং ইনফরমেশন ক্যারি করতে পারবে না, এবং যদি দে হ্যাভ টু দ্য লেভেলস হ্যাভ টু লিস্ট দ্য প্রেজেন্স অ্যান্ড অ্যামাউন্ট অফ সাবস্টেন্সেস, মানে ওই ড্রাগের যে ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল সবগুলাই প্রপারলি লিস্ট আউট করা থাকতে হবে, ড্রাগের লেভেলে সবগুলার বর্ণনা থাকতে হবে। কোনো যদি ডেঞ্জারাস সাবস্টেন্স থাকে, যেমন অ্যালকোহল বা নার্কোটিক অ্যানালজেসিক বা কোকেইন, হিরোইন, এই ধরনের কোনো সাবস্টেন্স যদি সেখানে থাকে, এটাও প্রপারলি মেনশন করে দিতে হবে যে আমার ড্রাগে এটা আছে। তো দ্যাটস দ্য মেইন থিম অফ ফুড অ্যান্ড ড্রাগস অ্যাক্ট অফ 1906। তো এরপর আমরা চলে যাই পরে দেখা গেল 1906 ফুড এন্ড ড্রাগস অ্যাক্টটা আসার পর এটাতে হ্যাঁ সবকিছুই ঠিক ছিল, মানে এটা যেমন মিসলিডিং এন্ড ফলস স্টেটমেন্টকে প্রহিবিট করছে, তারপর ওই ধরনের পয়জনাস সাবস্টেন্স কন্টেইনিং ড্রাগস সেটাও মেডিকেশন, ম্যানুফ্যাকচার, সেল, ট্রান্সপোর্ট কিছুই করা যাবে না। তবে এটার একটা লুপ হোল ছিল, যেটা আইডেন্টিফাই হলো যে দিস অ্যাক্ট ডাজন্ট প্রহিবিট ফলস থেরাপিউটিক ক্লেইমস। মানে হচ্ছে মিসলিডিং ফলস স্টেটমেন্টকে প্রহিবিট করছে, কিন্তু যে ফলস ক্লেম করা হচ্ছে, মানে অনেক সময় ফলস ক্লেম মানে হচ্ছে একটা প্রোডাক্ট যার ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট, সেটা যদি পেইন রিলিভিং ক্যাপাসিটি তার নাই প্রোডাক্টটার, কিন্তু ক্লেম করা হচ্ছে যে দিস প্রোডাক্ট ইজ আ ওয়ান্ডারফুল পেইন রিলিভার, মানে এরকম আর কি ফলস একটা ক্লেম করা হলো, যেটা অ্যাকচুয়ালি প্রোডাক্টের ওই ক্যাপাসিটি নাই। এটাকে বলা হয় ফলস থেরাপিউটিক ক্লেমস। মানে তার থেরাপিউটিক যে পারপাস বা থেরাপিউটিক ফাংশন নিয়ে একটা ফলস ক্লেম করা হলো, যেটা সে না সেটা বলা হয়। তো উইনস্লো সুথিং সিরাপে আমরা দেখেছি যে ওখানেও ফলস থেরাপিউটিক ক্লেম করা হয় যে সিরাপটা বেবিদেরকে সুথ করে, কাম ডাউন করে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো না। ও তো মানে ডেঞ্জারাস সাবস্টেন্স সেখানে আছে, এবং সেই হিসেবে সিএনএস ডিপ্রেস করে দিচ্ছে, সিএনএস ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করতেছে। আলটিমেটলি তো সুদিং এফেক্ট দিচ্ছে না, উল্টো হচ্ছে ক্ষতি করছে। তো এই ধরনের ফলস থেরাপিউটিক ক্লেমস যেহেতু এই ড্রাগ অ্যাক্টটাতে মেনশন নাই যে ইট উইল প্রহিবিট দ্য ফলস থেরাপিউটিক ক্লেমস, পরবর্তীতে দেখা যায় যে এই অ্যাক্টের একটা অ্যামেন্ডমেন্ট চলে আসে, যেটাকে বলা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, মানে হচ্ছে এটার একটা মডিফিকেশন আসে, সংশোধনী বলি আমরা বাংলায়। তো এই সংশোধনীটা হচ্ছে শার্লি অ্যামেন্ডমেন্ট। তো এটাতে দেখা যায় যে শার্লি অ্যামেন্ডমেন্টে ওই জিনিসটাই অ্যামেন্ড করা হয় যে আহ, এই যে বোল্ড করে দেয়া আছে এখানে যে ইট উইল প্রহিবিট দিস প্রহিবিটেড দ্য ইন্টেনশনাল লেবেলিং অফ মেডিকেশন বটলস অর প্যাকেজিং উইথ ফলস ক্লেমস। মানে হচ্ছে একটা ড্রাগের বা মেডিকেশন বটলে যে লেবেলিংটা থাকে
অথবা প্যাকেজিং এ যে লেবেলিং ইনফরমেশন গুলো থাকে সেগুলো কোনোভাবেই ফলস ক্লেম করা যাবে না। হুম? তো এই অ্যামেন্ডমেন্টটা হওয়ার পরই দেখা যাচ্ছে যে উইন্সলোর সিরাপের মতো আরো যা যা এরকম ম্যানুফ্যাকচারার ছিল যারা ফলস ক্লেম করে ফলস অ্যাডভার্টাইজিং করে তাদের প্রোডাক্ট সেল করছিল তাদেরকে প্রসিকিউট করা সম্ভব হয়। আচ্ছা, এটা গেল। আমরা একটু উইন্সলোর সুথিং সিরাপের অ্যাডভার্টাইজমেন্টটা দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আই থিংক এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এখানে একদমই মানে অনেক বেশি বেশি কথা এখানে লেখা হয়েছে যে স্লিপ ইনডিউস করবে এবং অলসো এই যে আমরা যদি একটু দেখি পড়ে যে ওল্ডেস্ট অ্যান্ড সেফেস্ট রেমেডি ফর চিলড্রেন টিদিং। হ্যাঁ, টিদিং এর জন্য এটা খুব বেস্ট একটা রেমেডি হিসেবে বলা হচ্ছে। ইট উইল সুথ দ্য চাইল্ড অ্যান্ড গিভস রেস্ট টু দ্য মাদার, যেটা আলটিমেটলি ফলস। মানে এটা কোনভাবে সুথিং করছে বা কোন ইনগ্রেডিয়েন্টস এর কারণে সুথিং করছে দ্যাট ইজ নট ক্লিয়ার। সো তারপর আবার বলছে যে এই যে বেবিদেরকে মানে স্লিপ ইনডিউস করবে। সো সেটাও কোন মেকানিজমে করবে এগুলো কোনো কিছুই নাই। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্রাগ অ্যাডভার্টাইজিং হুইচ কন্টেইনস ফলস থেরাপিউটিক ক্লেমস এবং অলসো মিসব্র্যান্ডিং এখানে আছে, ফলস মিসলিডিং স্টেটমেন্ট এখানে আছে। সবকিছুর একটা প্রপার এক্সাম্পল হচ্ছে এই মিস উইন্সলো সুথিং সিরাপ। আচ্ছা, এরপর যেটা যাই, তারপর দেখা গেল এর আগে আমরা ছিলাম 1912-তে। এরপর চলে আসলো হচ্ছে এলিক্সির অফ সালফানিলামাইড। এই এলিক্সিরটাতেও দেখা যায় কিছু পয়জনাস সাবস্টেন্স এখানে থাকে, মানে পার্টিকুলারলি একটা পয়জনাস সলভেন্ট এখানে থাকে, ডাইথাইলিন গ্লাইকল। তো এই একটু শুনে নিচ্ছি। হ্যাঁ, এই যে ডাইথাইলিন গ্লাইকল যেটা, এটা থাকার কারণে দেখা যাচ্ছে হ্যাঁ, এটা যেহেতু পয়জনাস, খুবই ডিলিটারিয়াস ইফেক্টস এখানে আছে, ড্যামেজিং ইফেক্টস এখানে আছে। সো এইটা নেয়ার কারণে এলিক্সিরোসালফানিলামাইড আলটিমেটলি 107 পার্সনস গট কিলড, মানে ওদের এই ড্যামেজটা তারা হচ্ছে ফেস করেছে, 107 জন মানুষ মারা গিয়েছে। তখন এরকম একটা নেসেসারি সিচুয়েশন তৈরি হলো যে ড্রাগ সেফটি শুড বি এস্টাবলিশড বিফোর মার্কেটিং। যে একটা ড্রাগ তার হচ্ছে সেফটিটা আগে এনশিওর করতে হবে বিফোর মার্কেটিং। মার্কেটিং এ যাওয়ার আগে, মানে একটা ড্রাগ বাজারে ছাড়ার আগে অবশ্যই দেখতে হবে তার ইনগ্রেডিয়েন্টসে কি কি আছে, ডিলিটারিয়াস কোনো কিছু আছে কিনা, এবং প্রপারলি সেফটিটা এনশিওর করতে হবে। তো এই আফটার এলিক্সির অফ সালফানিলামাইড ইনসিডেন্ট, মানে ইনসিডেন্টটা হওয়ার পর যখন অনেক মানুষ মারা গেল, তখনই দেখা গেল যে 1938-এ কংগ্রেস পাসড ফুড ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট। আগে কিন্তু ছিল ফুড অ্যান্ড ড্রাগস অ্যাক্ট, ওইটা আসলে এখন এক্সপান্ডেড হয়ে এখানে ফুড ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টস হয়ে গেল, যেটাতে মেইনলি যেই রেগুলেশনসটা ইনক্লুড করা হয় সেটা হচ্ছে যে ড্রাগস হ্যাড টু বি প্রুভেন সেফ টু রিসিভ এফডিএস অ্যাপ্রুভাল বিফোর মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং এ যাওয়ার আগে অবশ্যই এফডিএস অ্যাপ্রুভাল নিতে হবে যে ড্রাগটা আসলেই সেফ। হ্যাঁ, সেফটিটা এখানে এনশিওর করা লাগে। এবং অলসো এই যে আমরা যেহেতু অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলছি, তো সেকেন্ড পয়েন্টটাতে আছে যে এফডিসিএ, that means Food, Drug and Cosmetic Act, also expanded the concept of drug labeling to include more than the drug's name and list of ingredients. লেবেলিং এর যে রিকোয়ারমেন্টসটা বা লেবেলিং এর যে কনসেপ্টটা সেটাও একটু এক্সপ্যান্ড করা হলো এখানে, যে সেখানে বলা হলো যে ড্রাগের নাম আর যে লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস আছে এটার চেয়েও একটু বেশি কিছু এখানে দিতে হবে। হ্যাঁ, শুধু না আমার লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলেই হবে না, ইনগ্রেডিয়েন্টস তো একটু পরিচয় দিতে হবে, বা ইনগ্রেডিয়েন্টস এর যে আম, আম, যে যেমন এর পরের পয়েন্টটাতে আছে যে ইট মাস্ট ইনক্লুড অ্যাডিকুয়েট ডিরেকশনস ফর ইউজ, মানে প্রপার ডিরেকশন এখানে দেয়া থাকতে হবে যে একটা ড্রাগের
যে কি কি ডিরেকশনে এটা ইউজ করতে হয়, কিভাবে এই জিনিসগুলো একটু প্রপারলি এখানে মেনশন থাকতে হবে যে অনলি ড্রাগের নেম আর লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস দিলেই হচ্ছে না, তার অ্যাডিকুয়েট ডিরেকশনস ফর ইউজ দিতে হবে এবং দে মাস্ট বি ইন কনসপিকাস টার্ম। কনসপিকাস টার্ম কথাটার মানে হচ্ছে খুব সহজ ভাষায় এগুলো মেনশন থাকতে হবে, যাতে কাস্টমার বা নর্মাল অর্ডিনারি পিপল যাতে এগুলো ভালো মতো বুঝতে পারে। সো এই একটাতে আমরা দেখতেছি যে কিভাবে একটা ড্রাগ মার্কেটিং এর আগে দে হ্যাড টু বি প্রুভেন সেফ, ওদের সেফটি এনশিওর করতে হবে এবং এট দ্য সেম টাইম লেভেলিং এর ইয়াটা একটু এক্সপ্যান্ড করা হয়েছে কনসেপ্টটা, যে এখানে কিছু আলাদা বাড়তি কিছু বিষয় এখানে ইনক্লুডেড থাকতে হবে। আচ্ছা, এট দ্য সেম টাইম ওই এলিক্সির অফ সালফানিলামাইড যখন আসে তখন দেখা যাচ্ছে যে মানুষও অনেক অস্থির হয়ে যায়, তারা ডিমান্ড করে যে এই এলিক্সির অফ সালফানিলামের যে ডিজাস্টারটা তৈরি করেছে, এত মানুষ মারা যাচ্ছে, এটার একটা আসলে প্রপার একটা ড্রাগ অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রেও বা সবকিছু একটা প্রপার রেগুলেটরি একটা বডির আন্ডারে থাকতে হবে। হুম। তো তখন দেখা যায় এক ধরনের অ্যাক্ট তৈরি করা হয়, হুইলার লি অ্যাক্ট এটাকে বলে, যেটার মাধ্যমে এই যে ড্রাগের যে মিসলিডিং বা ফলস এন্ড মিসলিডিং যে অ্যাডভার্টাইজিং, এই ফলস আর মিসলিডিং অ্যাডভার্টাইজিংটাকে প্রপারলি রেগুলেট করা বা মনিটরিং করার জন্য দায়িত্বটা সঁপে দেওয়া হয় ফেডারেল ট্রেড কমিশনের উপর। হুম। তো এই সময়টাতে দেখা যায় যে কোনো ড্রাগ যেটা মানে হচ্ছে এফডিএ কে ফুল অথরিটি না দিয়ে এই মুহূর্তটাতে বা 1938-এ দেখা যাচ্ছে একটা অ্যাক্ট করার মাধ্যমে, লেজিসলেটিভ একটা অ্যামেন্ডমেন্ট করার মাধ্যমে এফটিসি যেটা ফেডারেল ট্রেড কমিশন তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে ওই ফলস আর মিসলিডিং অ্যাডভার্টাইজিং যে ব্যাপারটা এটা মনিটরিং করতে এবং সেই অনুযায়ী পেনাল্টিজ বা হচ্ছে ফাইন বা চার্জ যেটাই হোক সেটা হচ্ছে করতে। তো এরপর দেখা যায় এই একটা হওয়ার আগে মানে এফটিসির দায়ভার এটা ছিল না যে তারা অ্যাডভার্টাইজিংটা মনিটর করবে, ফলস মিসলিডিং অ্যাডভার্টাইজিং এগুলো মনিটর করবে, তারা এগুলো করতো না। তারা জাস্ট হচ্ছে ওই যে ট্রেড রিলেটেড যে অ্যাসপেক্ট গুলো আছে বা বিজনেসের মধ্যে বিভিন্ন বিজনেসের মধ্যে যে কম্পিটিশন বা আদার যে পারপাস গুলো আছে ট্রেড রিলেটেড বিজনেস রিলেটেড সেগুলো তারা হচ্ছে করতো, মনিটর করতো এবং দেখতো। কিন্তু অ্যাডভার্টাইজিংটাও যাতে প্রপারলি মনিটরড হয় সেই জন্য হচ্ছে এখানে দায়িত্বটা দেওয়া হয়। এরপর যদি আমরা চলে যাই, আচ্ছা এটাও লুই হুইলার অ্যাক্টেরই এই স্লাইডটাতেও ওদের ব্যাপারেই বলা আছে। তো রেড মার্ক পোর্শনটা আমি যদি একটু বলি, যে এখানে দেখা যায় যে jurisdiction over unfair or deceptive ads for food, drug and cosmetics was officially handed over to the FTC. তো যেটা বললাম যে অফিসিয়ালি এফটিসি কেই দায়িত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে এফডি এর অথরিটি একটু লিমিট হয়ে যায় এই ব্যাপারটাতে, মানে অ্যাডভার্টাইজিংটা যে মনিটর করবে সেক্ষেত্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওদের অথরিটিটা একটু লিমিটেড হয়ে যায়। তারা মেইনলি হচ্ছে ওই ড্রাগের লেভেলিং এবং কন্টেন্টস, যেটা লেভেলিং এর যে কন্টেন্টস এগুলো নিয়ে হচ্ছে তারা মনিটরিং করে, রেগুলেট করে। আর অ্যাডভার্টাইজিংটা দেখার দায়িত্ব দিয়ে দেওয়া হয় হচ্ছে এফটিসি কে। তো দেখা যায় যে এফটিসি তখন খুব এম্পাওয়ার্ড হয়ে যায় এবং ওরা তখন যে কোনো ধরনের ড্রাগ যদি তাদের হচ্ছে অ্যাডভার্টাইজিংটা রিকোয়ারমেন্ট ফুলফিল না করে সেক্ষেত্রে অ্যাডভার্টাইজিং কুড বি প্রহিবিটেড বাই দ্য এফটিসি দিয়ে তারা প্রহিবিটেড হতে পারবে এবং অলসো পেনাল্টি সেখানে আছে। যদি তারা হচ্ছে কোনো ধরনের ভায়োলেশন শো করে, রিকোয়ারমেন্টস থেকে ভায়োলেট করে, তখন হচ্ছে পেনাল্টিও এখানে ইম্পোজ করা হয় আর কি থ্রু এফটিসি। তো এরপর যেই জিনিসটা, আচ্ছা সোফার কি আমরা বুঝতেছি আছি সবাই? জি ম্যাম। জি ম্যাম। ওকে, অফলাইন ক্লাস হলে আরেকটু ইন্টারেক্টিভ করা যেত, আসলে অনলাইনে ইন্টারাকশনটা একটু লিমিটেড, আবার বুঝাও যায় না সবাই কি সাথে আছে কিনা। এনিওয়েজ আমরা কন্টিনিউ করি।
আচ্ছা, যেখানে ছিলাম যে অ্যাডভার্টাইজিংটা কে মনিটর করবে সেটা ইনিশিয়ালি তো এফটিসি কে দিয়ে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে এফডিএ কে আবার একটা অথরিটি দেওয়া হয়, সরি, কিছু কিছু ড্রাগ মানে সব ড্রাগসের যে লেভেলিং রিকোয়ারমেন্ট লাগবে এরকম না, মানে এফডিএ তো যেহেতু লেভেলিংটা মনিটর করছে, আর এফটিসি যেটা সেটা ওরা হচ্ছে অ্যাডভার্টাইজিংটা মনিটর করছে। তো এই ক্ষেত্রে এফডিএ হচ্ছে লেভেলিং যে মনিটর করছে, এক্ষেত্রে ওদেরকে এরকম বলা হয় যে সার্টেন ড্রাগস মে বি এক্সাম্পড ফ্রম দ্য লেভেলিং রিকোয়ারমেন্ট। কিছু ড্রাগকে এক্সাম্পড করা যেতে পারে, মানে হচ্ছে লেভেলিং রিকোয়ারমেন্ট থেকে আহ বিরত রাখা যেতে পারে কিছু ড্রাগসকে। সেক্ষেত্রে কোন ড্রাগসগুলো লেভেলিং রিকোয়ারমেন্টের আন্ডারে পড়বে না, তো তখন বলা হয় যে যেই ড্রাগসগুলো মেনলি প্রেসক্রিপশন ড্রাগস, মানে ড্রাগস দ্যাট মে অনলি বি ইউজড বাই অর অন দ্য প্রেসক্রিপশন অফ এ ফিজিশিয়ান, ডেন্টিস্ট অর ভেটেরিনারিয়ান, মানে যেই ড্রাগসগুলো কোনো প্রেসক্রিপশন ছাড়া ইউজ করা যাবে না, প্রপার ফিজিশিয়ান, ডেন্টিস্ট বা ভেটেরিনারিয়ান প্রেসক্রিপশন ছাড়া ইউজ করা যাবে না, সেই ড্রাগসগুলোকে লেভেলিং রিকোয়ারমেন্ট থেকে বাদ দেওয়া যেতে পারে। কারণ ওদের আসলে প্রেসক্রিপশন ড্রাগসের লেভেলিং রিকোয়ারমেন্ট অতটা লাগে না, যেহেতু তারা প্রেসক্রিপশন ছাড়া ইউজ করা যায় না। তো সেক্ষেত্রে বলা হয় যে এরকম একটা ওয়ার্নিং ড্রাগ ওই ধরনের ড্রাগের সাথে দিয়ে দিতে হবে যে কশন, কশন দিয়ে ওই যে ক্যান বি অনলি ইউজড বাই অর অন দ্য প্রেসক্রিপশন অফ এ ফিজিশিয়ান, ডেন্টিস্ট অর ভেটেরিনারিয়ান, এই কথাটা লিখে দিতে হবে। তখন এই ড্রাগসগুলো লেভেলিং রিকোয়ারমেন্ট না মানলেও হবে আর কি, এটা বলা হয়। কিন্তু সো ফার মানে হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার না যে কোনগুলো প্রেসক্রিপশন ড্রাগস, কোনগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগস বলছি, বা কোনটার জন্য অ্যাডভার্টাইজিং কিরকম হবে, এই জিনিসগুলো এখনো প্রপারলি ক্লিয়ার না। প্রেসক্রিপশন ড্রাগস আর মানে ওটিসি ড্রাগস এর মধ্যে কোনো ধরনের ডিস্টিংশন বা হচ্ছে একটা যে ডেফিনিশন, এগুলো কিছুই এখনো নাই। এরপর আস্তে আস্তে যেটা হয়, আহ যেটা বললাম যে ওটিসি ড্রাগস আর প্রেসক্রিপশন ড্রাগস এর মধ্যে দেখা যাচ্ছে কোনো ধরনের ক্লিয়ার ডিস্টিংশন এক্সিস্ট করে না। জাস্ট এরকম ওদেরকে বলা হয়েছে যে আহ, কিছু ড্রাগস হচ্ছে প্রেসক্রিপশন অনলি আর কি, কিছু ড্রাগস যেগুলো প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। আচ্ছা, এরপর দেখা যায় যে এফডিএ অফিসিয়ালসরা ইন 1941 এর ওই সময়টাতে তারা হচ্ছে দেখা যাচ্ছে কিছু ড্রাগস আইডেন্টিফাই করে, অ্যারাউন্ড 20 ড্রাগস, যে যেগুলো হচ্ছে ডেঞ্জারাস, মানে তাদের মতে সেগুলো হচ্ছে একটু ডেঞ্জারাস, এবং তারা প্রেসক্রিপশন, ফিজিশিয়ানস প্রেসক্রিপশন ছাড়া সেগুলো সেল করাও ডেঞ্জারাস। তো ওইটা আইডেন্টিফাই করার পর দেখা গেল কংগ্রেসে একটা অ্যামেন্ডমেন্ট পাস হয় যেটাকে বলা হয় ডুরহাম হামফ্রিজ অ্যামেন্ডমেন্ট। তো এই ডুরহাম হামফ্রি অ্যামেন্ডমেন্টে প্রেসক্রিপশন ড্রাগস এর একটা মানে হচ্ছে আইন করে একটা সুন্দর ডেফিনিশন, স্ট্যাটুটরি ডেফিনিশন দেওয়া হয় যে ওই ড্রাগস গুলোই হবে যেমন প্রেসক্রিপশন ড্রাগস বলবো যাদের টক্সিসিটি আছে এবং তার পটেনশিয়াল আদার পটেনশিয়ালিটি ফর হার্মফুল এফেক্ট। দেখা যাচ্ছে মানে যে ড্রাগস গুলো একটু টক্সিক, যাদের হচ্ছে হার্ম কজিং পটেনশিয়াল যাদের আছে, আহ, তারপর যাদের হচ্ছে মেথড অফ ইউজ যেটা মানে নর্মাল না, মানে মেথড অফ ইউজটা শুড বি স্ট্রিক্টলি কন্ট্রোলড বাই দ্য ফিজিশিয়ান। ফিজিশিয়ান না বলে দিলে মানে ওদের মেথড অফ ইউজটা আসলে নর্মাল মানুষ বুঝবে না, বা অনেক সময় দেখা যায় যে ইউজের ক্ষেত্রে কিছু কোলাটেরাল মেজার্স নিতে হয়। তো এইগুলো হচ্ছে তারপর হুইচ আর নট সেফ টু ইউজ আন্ডার দ্য সুপারভিশন অফ এ প্র্যাকটিশনার, মানে যেটা বললাম যাদের ইউজটা একটু সুপার প্র্যাকটিশনার দিয়ে সুপারভিশন করা লাগবে, ফিজিশিয়ানের প্রেসক্রিপশন অনুযায়ী হতে হবে, বা যাদের টক্সিক পটেনশিয়াল অনেক বেশি, ওই ড্রাগস গুলোকে মেইনলি বলা হচ্ছে যে প্রেসক্রিপশন অনলি ড্রাগস। আর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডুরহাম হামফ্রি অ্যামেন্ডমেন্টস, যেটা হচ্ছে পাস হয় 1951-এ।
আচ্ছা, এরপর যেটা হয় এরপরও দেখা যায় যে আম, কিছু ড্রাগস আছে যেগুলো মানে এমন ভাবে হচ্ছে অ্যাডভার্টাইজ করা হয় আফটার অল দিস ল অ্যান্ড অ্যাক্ট যেগুলো পাস করা হয়, তারপরে দেখা যাচ্ছে এমন কিছু ইনসিডেন্টস হয় যেটা আসলে আনওয়ান্টেড। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেই, যেটা হচ্ছে ক্লোরপ্রোপামাইড, যেটার ব্র্যান্ড নেম ছিল হচ্ছে ডায়াবিনিস। তো এই ক্লোরপ্রোপামাইড ড্রাগটা এটা এক ধরনের ফার্স্ট জেনারেশন সালফোনাইল ইউরিয়া, মানে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। তো এইটাকে তারা হচ্ছে ফাইজার ইন্ট্রোডিউস করে। ফাইজার ইন্ট্রোডিউস করার পর দে ক্লেইমড দ্যাট দিস ড্রাগ ইজ কমপ্লিটলি ডিভয়েড অফ এনি আনফেভারেবল সাইড এফেক্টস, মানে হচ্ছে বলে যে এই ড্রাগের কোনো সাইড এফেক্টস নাই, একদম অলমোস্ট কমপ্লিট অ্যাবসেন্স অফ আনফেভারেবল সাইড এফেক্টস, হুইচ ইজ নট পসিবল। আসলে প্রত্যেকটা ড্রাগেরই কিছু না কিছু সাইড এফেক্টস থাকে। তো ওরা হচ্ছে এইভাবে ক্লেমটা করে। তো আমরা এটা বলতে পারি এটা এক ধরনের ফলস একটা ক্লেম বা মিসলিডিং একটা ক্লেম, যেটা থেরাপি সাইড এফেক্টস হিসেবে বলেছে। তো তারা ওই ক্লেম করার পরও দেখা যায় এক ধরনের ইনসিডেন্স হয়, যেটাতে উঠে আসে, এক ধরনের রিপোর্ট উঠে আসে যেটাতে যেটা শো করে যে 27% ইনসিডেন্স অফ সিরিয়াস সাইড এফেক্টস ইনক্লুডিং জন্ডিস। জন্ডিস সহ আরো বিভিন্ন ধরনের সাইড এফেক্টস এই ড্রাগের আছে, বাট দ্য কোম্পানি ক্লেম দ্যাট দিস ড্রাগ দিস ড্রাগ হ্যাড নো আনফেভারেবল সাইড এফেক্টস। হ্যাঁ, কোম্পানি এটা ক্লেম করে, যেটাও এক ধরনের ফলস ক্লেম। তো এই যে ক্লেমটা করে, মানে এটা তো অনেক সময় দেখা যায় যে কোম্পানিগুলো মানে ফিজিশিয়ান সেন্ট্রিক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছিলাম, মানে ফিজিশিয়ানকে এইভাবে বোঝায় যে এই ড্রাগটা খুবই ভালো। আহ, এইটা অনেকেই এরকম এই প্র্যাকটিসটা করে থাকে যে আসলে যেটা না সেটা বাড়িয়ে বলে, বা হচ্ছে একটু ফলস ফলস এক ধরনের প্রমোশন করে থাকে, ফলস ইনফরমেশন দিয়ে প্রমোশন করে থাকে। তো এই ইনসিডেন্টসটার পরই দেখা যাচ্ছে অনেক মানুষ এটা আর্গিউ করলো যে আগে আগে ধারণা করা হতো যে ফিজিশিয়ানরা এত নলেজেবল, ওদের কাছে যা তা প্রমোট করা যায় না, মানে দে ক্যান ডিফারেন্সিয়েট অর দে ক্যান আইডেন্টিফাই, যে দে ক্যান আইডেন্টিফাই ট্রুথ ফ্রম ফলস ফলস ইনফরমেশন। হ্যাঁ, মানে ধারণা করা হতো যে ফিজিশিয়ানরা এত নলেজেবল, ওদেরকে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো ওদের প্রতি করা হয় সেগুলো থেকে ওরা হচ্ছে ট্রুথটা আইডেন্টিফাই করতে পারে, মানে কোনটা ট্রু কোনটা ফলস সেটা তারা ডিসিফার করতে পারে। কিন্তু মানে কিছু ইনসিডেন্টস এরকম হলো যে আহ, এটা একটা ডাউটে ফেলে দিল যে ফিজিশিয়ানরা আসলে কি মানে ভালো মতো এগুলো চেক করে, বা তারা কি আসলে কেপেবল কিনা টু আইডেন্টিফাই দ্য ট্রুথ ফ্রম দ্য ফলস স্টেটমেন্টস। হ্যাঁ, ফলস ইনফরমেশন থেকে ট্রুথটা আইডেন্টিফাই করতে তারা ক্যাপেবল কিনা, এটা আর কি করা হয়। দেন যেটা করা হয়, আচ্ছা, এরপর ওই ক্লোরপ্রোপামাইডের ইনসিডেন্স এর পর দেখা যাচ্ছে যে আরেকটা আহ, আহ, আরো এক ধরনের ইনসিডেন্স হয় যেটা মোটামুটি আমরা সবাই শুনেছি 1960s এ। দেখা যায় থ্যালিডোমাইড ট্র্যাজেডি, যেটা আই থিংক সবাই শুনেছি, আমরা সবাই জানি থ্যালিডোমাইড ট্র্যাজেডিটা কি। এনিওয়ান? Yes, ma'am. আচ্ছা, ওকে। এটাতে মেইনলি দেখা যায় যে প্রেগনেন্ট মাদারদেরকে যে থ্যালিডোমাইডটা দেয়া হয়, যে ড্রাগটা ফর মোশন ফর মর্নিং সিকনেস। তো মেইনলি হচ্ছে ভমিটিং টেন্ডেন্সির জন্য এই ড্রাগটা দেওয়া হয়। পরে দেখা গেল ইট ইজ কজিং সিরিয়াস বার্থ ডিফেক্টস, মানে যে মাদেরকে এই থ্যালিডোমাইডটা দেওয়া হয়েছে তাদের যখন বেবি হয়, বেবিতে দেখা যাচ্ছে যে বার্থ ডিফেক্টস থাকে, মানে এই থ্যালিডোমাইড কজ ফিটাল ম্যালফরমেশন, এটাকে বলে যে ফিটাসে বিভিন্ন ধরনের ম্যালফরমেশন, মানে ওই বাচ্চাগুলো দেখা যাচ্ছে ম্যালফর্মড লিম্বস নিয়ে জন্মগ্রহণ করতেছে। তো
যেটা খুবই সিরিয়াস হ্যাজার্ডাস একটা কনসিকুয়েন্স, কারণ এত এত ল এবং রেগুলেশনের পর তো এটা আসলে আম, ইয়ে করা দরকার ছিল যে কিভাবে এই ড্রাগটা এত হ্যাজার্ডাস ডেভাস্টেটিং কনসিকুয়েন্সেস নিয়ে আসলো। তো এটা হওয়ার পরে, এই ট্র্যাজেডি হওয়ার পর দেখা যাচ্ছে আবারও টনক নড়ে। তখন হচ্ছে আরেকটা অ্যামেন্ডমেন্ট এখানে পাস হয়, এটা কে বলা হয় কেফ-ওভার হ্যারিস ড্রাগ অ্যামেন্ডমেন্টস। তো এটাও পাস হয় টু দ্য এফডিসিএ, যেটা ফুড ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টস। এটা কিন্তু দেখা যায় এফডিএ এর যে অথরিটি ছিল সেটা প্রেসক্রিপশন ড্রাগস এর উপর, সেটা আরো এক্সপ্যান্ড করা হয় থ্রু দিস অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্ট দিয়ে এফডিএ এর অথরিটিটাকে আরো বাড়ানো হয় এবং এটাতে একটা রিকোয়ার করা হয় যে ড্রাগস হ্যাড টু বি প্রুভড নট অনলি সেফ বাট অলসো ইফেক্টিভ। মানে শুধু সেফটি এনশিওর করলে হবে না, ড্রাগ যে ইফেক্টিভও কিনা সেটাও দেখতে হবে বিফোর মার্কেটিং। মানে বোথ সেফটি অ্যান্ড এফিকেসি শুড বি এস্টাবলিশড বিফোর মার্কেটিং। সেফটি এফিকেসি দুইটাই এখানে এস্টাবলিশ করতে হবে হবে আর অলসো এখানে ড্রাগের একটা হাই স্ট্যান্ডার্ড মিট আপ করতে হবে থ্রু সায়েন্টিফিক এভিডেন্স। মানে এই মানে একটা ড্রাগ যে সেফ এন্ড ইফেক্টিভ সেটা মুখে বললেই হবে না, দে শুড বি এস্টাবলিশড থ্রু সায়েন্টিফিক এভিডেন্স। হ্যাঁ, সায়েন্টিফিক এভিডেন্স এখানে সাবমিট করতে হবে। তো তখন দেখা যায় যে এই অ্যামেন্ডমেন্টটা হওয়ার পর ওই যে এফটিসি যে ড্রাগ অ্যাডভার্টাইজিংটা ফোর্সি করতো, এই এফটিসি থেকে জুরিসডিকশনটা শিফটেড হয়ে যায় টুয়ার্ডস এফডিএ। এফডিএ আবার অথরিটিটা পেয়ে যায় অ্যাডভার্টাইজিং অফ প্রেসক্রিপশন ড্রাগস এর ইয়ে করার জন্য, মনিটর করার অথরিটিটা এফটিসি থেকে এফডিএ তে আবার চলে আসে। তো এখানে দেখা যায় যে এই কেফ-ওভার হ্যারিস অ্যামেন্ডমেন্টস কিছু হচ্ছে স্টেটমেন্ট আছে, কিছু মেজর চেঞ্জেস এখানে নিয়ে আসা হয়। তো এই চেঞ্জেস গুলোর মধ্যে কয়েকটা এখানে দেয়া আছে যে কেফ-ওভার হ্যারিস অ্যামেন্ডমেন্টসে আসলে কি করা হয়। তো দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে দিস অ্যামেন্ডমেন্টস require that manufacturers prove the effectiveness of drug products before they go on the market। ওই যে যেটা বললাম যে এফেক্টিভনেসটা প্রুভ করতে হবে অবশ্যই। যে এফেক্টিভনেস বলতে যে আসলে ড্রাগটা ইফেক্টিভ কিনা, যেই থেরাপিউটিক ক্লেমটা করা হচ্ছে সেটার জন্য আসলে ইফেক্টিভ কিনা, এবং অলসো যে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স বলে আমরা একটা টার্ম জানি, যেটা হচ্ছে মার্কেটে যাওয়ার পরবর্তীতে কোনো যদি অ্যাডভার্স ইফেক্টস জেনারেট করে সেটা হচ্ছে রিপোর্ট করতে হয়। সো এই অ্যামেন্ডমেন্ট অনুসারে ওই সিরিয়াস সাইড এফেক্টস গুলো যেটা পরবর্তীতে জানা যাবে আফটারওয়ার্ডসে, সেগুলো রিপোর্ট করতে হবে। তারপরে যে এফেক্টিভনেস বলতেছি, এফেক্টিভনেস কেমনে ইয়া করবে, যে ইভালুয়েট কিভাবে করবে। সো ইফেক্টিভনেস শুড বি ইভালুয়েটেড বেসড অন অ্যাডিকুয়েট ওয়েল কন্ট্রোল ক্লিনিক্যাল স্টাডিজ। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল যেগুলো আছে, ক্লিনিক্যাল স্টাডিজ যেগুলো আছে, সেইগুলো দিয়ে ইফেক্টিভনেসটা আপনার হচ্ছে ইভালুয়েট করতে হবে, অ্যানালাইজ করতে হবে থ্রু অ্যাডিকুয়েট ওয়েল কন্ট্রোলড র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা আরসিটি পড়ানো হবে আপনাদেরকে। আচ্ছা, তো এক্ষেত্রে দেখা যায় যে আরসিটিটাও র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল যেগুলো, সেগুলো আবার দে শুড বি কন্ডাক্টেড বাই কোয়ালিফাইড এক্সপার্টস। এক্সপার্টস দিয়ে এগুলো কন্ডাক্ট করতে হবে। তারপর দেখা যায় যে কিছু সময় বেঁধে দেওয়া হয়। সরি, একটু ব্রেক নিচ্ছি, একটু ব্রেক নিচ্ছি।
আচ্ছা, ওকে, আমরা কন্টিনিউ করি। যে বলছিলাম যে এফডিএ কে সময় বেঁধে দেওয়া হয় টু অ্যাপ্রুভ নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন, মানে 180 দিনের একটা সময় বেঁধে দেওয়া হয় নতুন ড্রাগের যে অ্যাপ্লিকেশন গুলো সেগুলো হচ্ছে অ্যাপ্রুভ করার জন্য। এবং অনেক সময় এই যে এটা তো কেফোভার হ্যারিস অ্যামেন্ডমেন্টসটা তো আসে 1962 তে। তো এই যে 1938 থেকে 1962 তে এই সময়টাতে তো এই অ্যামেন্ডমেন্ট ছিল না। তো এই সময়ে যে ড্রাগস গুলো অ্যাপ্রুভ করা হয় ফর সেফটি, মানে তখন তো ইফেক্টিভনেস টার্মটা ছিল না, সেফটির জন্য যে ড্রাগস গুলো অ্যাপ্রুভ করা হয় সেগুলোরও ইফেক্টিভনেসটা স্টাডি মানে ইভালুয়েট করার জন্য এফডিএ কে বলা হয় যে এফডিএ উইল কন্ডাক্ট আ রেট্রোস্পেক্টিভ ইভালুয়েশন। রেট্রোস্পেক্টিভ কথাটার মানে হচ্ছে যে পাস্টে গিয়ে, মানে হচ্ছে পাস্ট ইভেন্টস অ্যানালাইজ করে ইভালুয়েট করা, পাস্ট ইনসিডেন্টস গুলো আপনার হচ্ছে ইভালুয়েট করা। তো রেট্রোস্পেক্টিভ ইভালুয়েশনের মাধ্যমে ড্রাগস গুলোর ইফেক্টিভনেসটা চেক করার জন্য, মানে যে ড্রাগস গুলো যে প্রিভিয়াসলি যেগুলো হচ্ছে অ্যাপ্রুভ করা হয় সেগুলোর ইফেক্টিভনেসটা ইভালুয়েট করার জন্য এফডিএ কে বলা হয়। তারপর আরো কিছু আছে যে এফডিএ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস ফলো করবে এবং সেটা রেগুলার ইন্সপেকশন করবে প্রোডাকশন ফ্যাসিলিটিসে যে আসলে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস এখানে আছে কিনা। তারপর আরো কিছু আছে যে যে ওভারঅল প্রেসক্রিপশন ড্রাগ যে অ্যাডভার্টাইজিং আমরা যেটা বলছি সেটা হচ্ছে এফডিএ এর কন্ট্রোলে যাবে এবং আলটিমেটলি জেনেরিক ড্রাগস এর মার্কেটিং এন্ড এভরিথিং এটাও হচ্ছে এফডিএ কন্ট্রোল করবে। তো এইটা হচ্ছে মেইনলি কেফোভার হ্যারিস অ্যামেন্ডমেন্টস, যেটার মাধ্যমে মেজর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ড্রাগস হ্যাড টু বি প্রুভেন সেফ এন্ড এফেক্টিভ বিফোর মার্কেটিং, মানে এফেক্টিভনেসটা হচ্ছে ইয়া করে দেখবে। আচ্ছা, এরপর যেটা আসে এখানে বলার মতো, আচ্ছা এবার আমরা চলে যাই যে প্রেসক্রিপশন ড্রাগ অ্যাডভার্টাইজমেন্ট বলতে যেটা বুঝতেছি আমরা, যে ফার্স্ট পয়েন্টটাতেই দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশন ড্রাগ অ্যাডভার্টাইজিং এর কিছু প্রভিশনস আছে। এফডিসি এফডিসিএ কিছু প্রভিশন এখানে দিয়েছে যে প্রেসক্রিপশন ড্রাগ অ্যাডভার্টাইজমেন্টে ড্রাগের এস্টাবলিশড যে নেমটা, জেনারিক নেমটা থাকতে হবে, ফর্মুলা অফ ইচ ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস এর ফর্মুলা থাকতে হবে এবং এট দ্য সেম টাইম ব্রিফ সামারি থাকতে হবে। হ্যাঁ, সাইড এফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন, ইফেক্টিভনেস এগুলোর একটা ব্রিফ সামারি এখানে থাকতে হবে, যে সবকিছুর একটা ডিটেইলস থাকতে হবে। তারপরে যে যদি রেড মার্ক করা পোর্শনটা একটু খেয়াল করি, যে FDA promulgated its final advertising regulation that required advertisements to present a true statement of information in brief summary. Brief summary তে এক ধরনের ট্রু স্টেটমেন্ট সেখানে মেনশন করতে হবে রিলেটিং টু দ্য সাইড এফেক্টস, কন্ট্রাইন্ডিকেশন, ইফেক্টিভনেস, মানে কোনো ফলস মিসলিডিং স্টেটমেন্ট এখানে দেওয়া যাবে না। সাইড এফেক্টস যেগুলো যেগুলো আছে কোনোটা হাইড করা যাবে না, কোনো সিরিয়াস সাইড এফেক্টস থাকলে সেটা হাইড করা যাবে না, ট্রু স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে। কন্ট্রাইন্ডিকেশনস যেগুলো আছে, ইফেক্টিভনেস রিলেটেড ডেটা, ইফেক্টিভনেস রিলেটেড ডেটা যেগুলো আছে সবগুলোই হচ্ছে ট্রুলি ইয়ে করতে হবে। দেন হচ্ছে ফেয়ার ব্যালেন্স অফ ইনফরমেশন প্রোভাইড করতে হবে অ্যাবাউট দ্য সাইড এফেক্টস এন্ড কন্ট্রাইন্ডিকেশন। সো ফেয়ার ব্যালেন্স অফ ইনফরমেশন বলতে যেটা বোঝানো হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ড্রাগের গুণগান বলতে গিয়ে মানে এতই একটু একটু ওভারডু করে ফেলে যে বেশি পজিটিভ যে এগুলো আছে সেগুলো বেশি বেশি বলে আর নেগেটিভ গুলোকে একটু হাইড করে দেয়। এরকম করা যাবে না, যে ব্যালেন্স থাকতে হবে দুইটা জিনিসের মধ্যেই, পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, ফেয়ার ব্যালেন্স অফ ইনফরমেশন এখানে শো করতে হবে। সো এই প্রেসক্রিপশন ড্রাগ রিলেটেড বা ড্রাগ অ্যাডভার্টাইজিং রিলেটেড যে টাইপস গুলো আছে বা প্রভিশনস গুলো আছে এগুলো আপাতত আজকে এটুকুই থাকুক। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটা ডিসকাস করব। সো ফার এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে পারেননি এরকম কিছু আছে?
সবাই কি আছি আমরা? জি ম্যাম আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? মনে হয় কোয়েশ্চেন নাই। তো সবাই যেহেতু আছেন আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই। আচ্ছা, আমি হাসনাইন আছেন? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, ম্যাম আছি। আব্দুল আলিম, আদনান সাকিব, প্রেজেন্ট ম্যাম। আলামিন, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আলামিন 2 জন ম্যাম।